সাংবাদিক বন্ধুগণ, আজকে কতগুলো ঘটনা ঘটেছে, সে কারণে আপনাদেরকে খুবই তাৎক্ষণিকভাবে এখানে আহ্বান করতে হয়েছে। সেটা হলো, আজকে আমাদের পার্টির ডাকে পূর্ব ঘোষণা দিয়ে যে গেল অর্থ বছরে 5-6 মাস ধরে রেগা 2F কাজ করেছে, তাও যত সামান্য। এখন নতুন অর্থ বছর শুরু হয়েছে, এপ্রিল মাস প্রায় শেষ হবে। রাজ্যের প্রায় সবকটা জেলাতেই, বহু ব্লকেই গ্রামীণ যারা জব কার্ড হোল্ডার এবং শহরের মধ্যেও যারা 2F কাজ করেছে বিভিন্ন নগর পঞ্চায়েতগুলোতে, রেগা এবং 2F এর কোনো মজুরি দেওয়া হয়। এতে চৈত্র সংক্রান্তির সময়তে, বামফ্রন্ট সরকারের সময়তে, এটা 25 বছরের এই রাজ্যে একটা নতুন রেওয়াজ তৈরি হয়েছিল। চৈত্র মাস এমনকি বৈশাখের এই পরবর্তী সময়তেও সাধারণত এই সময়তে কৃষিকাজ কম থাকে, জমে সেখানে নতুন করে জমি তৈরি করার জন্য কাজ শুরু হয়। পাহাড়ে সেরকম কাজ থাকে না। সেই সময়তে সরকার একদিকে রেগা, তার সাথে এগ্রিকালচার, হর্টিকালচার, এডিসি, ফরেস্ট, আরও নানা দপ্তর অসংখ্য শ্রম দিবস সৃষ্টি করে। তো প্রাকৃতিকভাবে এই সময়তে একটু শুষ্ক সময়, ড্রাই সিজন হলেও তৎসময়েতে বামফ্রন্ট সরকার, জনদরদী সরকার থাকার কারণে কখনোই এটা আঁচ হয়নি জনগণের মধ্যে। কিন্তু এবার চৈত্র সংক্রান্তি, বৈশু, গড়িয়া, বিজু উৎসব, এদিকে গাজন বা নববর্ষ উৎসব, সম্পূর্ণ এটা প্রাণহীন, ম্লান এবং গ্রামাঞ্চলে বিশেষ করে এডিসি এলাকাতে এটা প্রায় দুর্ভিক্ষের একটা চিত্র দেখা গেছে। পানীয় জলের কষ্ট, জলজীবন মিশন, অটল জলাধারার নামে প্রায় 3,500 কোটি টাকা খরচ করেছে। বহু ডাকদুল পিটিয়ে নাকি ঘরে ঘরে পাইপলাইনে জল পৌঁছানো হয়েছে। কিন্তু আমরা দেখি যে প্রায় 12 মাস এই ড্রাই সিজনে, তারও বেশি, যে পানীয় জলের জন্য এমনকি শহরতলি, গ্রাম, পাহাড় তো কোনো কথাই নেই, এমন দিন যায় না যে দিনে 3টা, 4টা, 5টা জায়গাতে রাস্তা রূপ হয় না। তো তার এই কটা বিষয়, রেগা 2F এর মজুরি দাও এবং তোমাদের প্রতিশ্রুতি অনুসারে 200 দিনের কাজ, 340 টাকা মজুরি দাও, আর রেশন শপের মাধ্যমে যাতে পর্যাপ্ত খাদ্যশস্য, ফুড সিকিউরিটি অ্যাক্টের যে বিধান, ওই নির্বাচন আসলে পরে নরেন্দ্র মোদী নামে কিছু চাউল দিয়ে এরা বলে মোদী নাকি দয়া করে খাওয়াচ্ছে। দয়ার কোনো প্রশ্ন নেই, এটা অধিকার। কিন্তু এগুলোও সব জায়গাতে নিয়মিত পাওয়া যায় না, প্রতুল। আর যখন কাজ থাকে না, রেশনে চাল থাকলেও সে চাল কেনার পয়সা থাকে না। এই কাজ, মজুরি এবং খাদ্যশস্য নিয়মিত যাতে হয়, এই 3 দফা দাবি, সাথে পানীয় জলের বন্দোবস্ত করা ইত্যাদির জন্য আমাদের শান্তিপূর্ণভাবে আজকে কর্মসূচি ছিল, আগাম ঘোষণা করে। এবং
এখন অবধি যা খবর, রাজ্যের 31টি জায়গাতে, তার মধ্যে বেশিরভাগই ব্লক, মহকুমা সদরও আছে, জেলা সদরও আছে, আর একটা এডিসির জোনাল অফিস দক্ষিণ ত্রিপুরাতে আছে। 31টি জায়গাতে 2 ঘন্টা করে সেখানে শত শত মানুষ, নারী পুরুষ, শাসক দলের সমস্ত রক্তচক্ষু হুমকি এটাকে উপেক্ষা করে এই 3 দফা দাবিতে আজকে ত্রিপুরার যে জনগণের দাবি সেখানে উত্থাপন করেছে। আমরা অভিনন্দন জানাই এই তপ্ত রোদ, অভাব এবং হুমকি সমস্ত কিছু মারিয়ে এই কর্মসূচিকে সফল করার জন্য রাজ্যের মানুষ যেভাবে আমাদেরকে সমর্থন জানিয়েছে এবং রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতা, উদাসীনতা এবং এই যে তাদের যে তৈরি করা যে অভাব, কারণ তাদের উদাসীনতার কারণে এই অভাব, তার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে যে মানুষ রাস্তায় নেমেছে তার জন্য। তার সাথে আরেকটা বিষয় আমি খুব উদ্বেগের সাথে আজকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে উত্থাপন করতে চাইছি, সেটা হলো যে শাসক দল রাজ্যের জনগণের এই স্বতঃস্ফূর্ত, শুধু আজকে আমাদের কর্মসূচির জন্য আমি বলছি না, এই যে বিভিন্ন জায়গাতে কাজের জন্য, মজুরির জন্য, পানীয় জলের জন্য, রেশনের জন্য যে রাস্তারোকো, ধর্ণা, এতে প্রচণ্ডভাবে আমাদের রাজ্যের বর্তমান সরকার এবং শাসক দল, শাসক গোষ্ঠী, বিজেপি এবং ত্রিপুরা মথা উভয়েই আজকে তারা জনগণের এই ক্ষোভ বিক্ষোভকে অন্যদিকে দাবিত করার জন্য, জনগণের কণ্ঠস্বরকে রোধ করার জন্য, তাদের যে বদান্যতায় আজকে এই অভাব তৈরি হয়েছে, এটা যাতে সোচ্চার তারা না হয়, জনগণ সন্ত্রাসের পথ নিচ্ছে। আজকের দিন দুপুরে উত্তর ত্রিপুরার আমাদের জেলা এবং মহকুমা কমিটি অফিস একই চত্বরে, ধর্মনগর, দুপুর 12টা, 12:30 নাগাদ ধর্মনগর শহরে আমাদের কোনো কর্মসূচি ছিল না। আমাদের কর্মসূচি কদমতলাতে, কালাছড়া ব্লকে এবং যুবরাজনগর ব্লকে। আমাদের নেতৃত্বের বেশিরভাগ কয়েকজন কর্মী ছাড়া তারা ব্লকে ব্লকে গেছেন। সেখানে বিজেপির বাইক বাহিনী ঢুকে আমাদের এই ধর্মনগরের পার্টি অফিস লন্ডভন্ড করেছে এবং এটা নিয়ে এবার 10 বার, এই 7 বছরে 10 বার সারা শহরে মিছিল করে বিজেপি, সিপিএম এর বিরুদ্ধে বিষোদ্গার করে ওই অন্য ইস্যুকে সেখানে এনে সিপিএম সন্ত্রাস করতে চায়, সিপিএম এই অশান্তি লাগাতে চায়। অর্থাৎ সিপিআইএম জনগণের দাবি উত্থাপন করছে, সিপিএমকে এই জন্য কুণ্ঠাসা করতে হবে। এবং দুর্ভাগ্যের হলো এই ধর্মনগর শহর যে বিধানসভা কেন্দ্র, যে এলাকায় বারবারই ঘটনা হচ্ছে, সেখান থেকে প্রতিনিধিত্ব করেন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় এই বিধানসভার অধ্যক্ষ মহোদয়। এই যে ঘটনা, নিশ্চয়ই তার দায় তিনি এড়াতে পারেন না। মাননীয় অধ্যক্ষ মানে হলো শুধু বিধানসভার অভিভাবক না, অন্য দিক থেকে তিনি একটা দলের সদস্য হলেও এই রাজ্যের একজন প্রবীণ রাজনীতিক এবং অধ্যক্ষ হিসাবে তার সে জায়গায়, তার এলাকায় শান্তি, সম্প্রীতি এবং গণতান্ত্রিক বাতাবরণ বজায় রাখা, এটা তার দায়িত্ব পড়ে। কিন্তু বারবার এটা নিয়ে 10 বার। দ্বিতীয় ঘটনা হয়েছে এই আগরতলা শহরে, এই সদর মহকুমাতে ডুকলি ব্লক, জাতীয় সড়কের উপরে আমাদের
ডুকলি ব্লকেও আমাদের গণধর্ণা ছিল। গণধর্ণার সময়তে আমাদের এই ধর্ণা থেকে প্রতিনিধি যখন ব্লকে গিয়ে বিডিও চেম্বারে গিয়ে ডেপুটেশন দিতে যান, তখনই জবরদস্তি করে বিজেপির কিছু লোক ঢুকে যাচ্ছিল বিডিও চেম্বারের মধ্যেই, যাতে সেখানে এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। যাই হোক, বিডিও মহোদয় তাৎক্ষণিকভাবে তিনি পদক্ষেপ গ্রহণ করে সেখানে হয়নি। কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর যখন তারা পার্টি অফিসে ফিরে গেলেন, অতর্কিতে আমাদের ডুকলি মহকুমা পার্টি অফিসের উপর আক্রমণ, ইট পাটকেল ছোড়া, গাড়ি ঘোড়া ভাঙা, মোটরসাইকেল ভাঙা, থানা থেকে কদ্দূর কয়হাত। এই ডুকলি পার্টি অফিসও এ নিয়ে প্রায় 8-9 বার হয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে এই রাজনগরেও আমাদের কর্মসূচি হবে। আমাদের প্রাক্তন বিধায়ক পার্টি নেতা সুধন দাস, তার বাড়ি থেকে মিছিল করে তারা যাবেন। সুধন দাসের বাড়ি আর ব্লকের মাঝখানে হলো একটা কমিউনিটি হল। উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে সেখানে বিজেপির লোক জমায়েত করেছে, অর্থাৎ আমাদের এই মিছিল গেলে তার উপরে তারা হামলা চালাবে। তো পরিস্থিতি দেখে এই প্ররোচনা এড়ানোর জন্য আমাদের মিছিল আর ব্লক অব্দি যায়নি। সেই কমিউনিটি হল এর মধ্যে গিয়েই ফিরে এসে শান্তিপূর্ণভাবে তারা ধর্ণা এবং জনসভা এই পথসভা করে শেষ করেছেন। তো এরকমভাবে এটা দুর্ভাগ্যের, ভারতীয় জনতা পার্টি যখন সর্বভারতীয় ক্ষেত্রেতে এই একদিকে বেকারিত্ব, অর্থনৈতিক মন্দা, শোচনীয় অবস্থা এবং সর্বোপরি এই যে কাশ্মীরে সেখানে আভ্যন্তরীণ যে নিরাপত্তার জন্য যে উদ্যোগ, ইন্টারনাল সিকিউরিটি চরম ফেলিওর, তার কারণে একটা ভয়াবহ দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল। আমরা কিন্তু কোথাও এই জন্য বিজেপি দায়ী কথা বলি। আমরা কিন্তু নরেন্দ্র মোদী পদত্যাগ করুন, অমিত শাহ তার মন্ত্রকের ব্যর্থতায় করুন, কারণ এখন এই অভিযোগ পাল্টা অভিযোগ করার সময় না, এখন দুর্যোগের সময়। এখন গোটা জাতি, গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষকে জোটবদ্ধ করে সন্ত্রাসীদের দমন করা। এটা দেশের বাইরের শত্রু হোক, শক্তি হোক, বা দেশের ভেতরের, কাদা ছোড়াছুড়ির সময় না, এটা বিশ্লেষণ করার সময় পাওয়া যাবে। কিন্তু আমরা খুব উদ্বেগের সাথে দেখছি সোশ্যাল মিডিয়াতে অসংখ্য শাসক দলীয় সমর্থক, পরিষ্কার তাদের এই আইডি দেখলে বোঝা যায়, এদের চিহ্ন দেখলে বোঝা যায়, এদের বক্তব্য দেখলে বোঝা যায়, সরাসরি উস্কানি দিচ্ছে। দক্ষিণ ত্রিপুরার মনোবাজারের এক শিক্ষক পরিষ্কার বলছে দেশে কোনো মুসলমান থাকতে পারবে না, আর সিপিআইএম, কংগ্রেস এবং অন্যান্য তথাকথিত সেকুলার দল এদেরকেও দেখলেই এদের উপর আঘাত করতে হবে। তো কোথায় সাইবার সেল, কোথায় পুলিশ? কিন্তু দুর্ভাগ্যের আজকে আমবাসাতে, ধলাই জেলাতে একজন এই অবসরপ্রাপ্ত শিক্ষক আর একজন যুবক, তাদের রাজনৈতিক পরিচিতি আমি জানি না, পরিচিতি জানা দরকার, সেখানে নেই। তারা এই যে পহেলগাঁওয়ের ঘটনায় একটা রিয়াকশন দিয়েছেন যে না, এখানে যারা পহেলগাঁওয়ে যারা ঘটনা ঘটেছে তারা সন্ত্রাসী, তারা দেশের শত্রু, এরা জাতির শত্রু, তাদের বিরুদ্ধে সমস্ত শান্তিপূর্ণ মানুষ
ঐক্যবদ্ধ হন এবং কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা কোন ধর্মের কোন জাতির এই প্রশ্ন নেই, এরা শত্রু, এবং সেখানে কোনো ধর্ম তাদেরকে এইভাবে পরিচিত করেনি। এরা ধর্মের কলঙ্ক। ঠিক তেমনি বলেছেন ভারতবর্ষের সংখ্যাগুরুদের ধর্ম, তারাও কোথাও বলেনি যে অন্য কোনো ধর্মের বিরুদ্ধে এরকমভাবে হিংসা ছড়াতে হবে। এটুকুই, এটা তো কোনো অপরাধ না। তারা তো শান্তির পক্ষে বলেছেন, যুক্তি দিয়ে বলেছেন। কিন্তু আজকে আমবাসা পুলিশ এই অবসরপ্রাপ্ত শিক্ষক এবং আরেকজন যুবক তাকে তুলে নিয়ে এসছেন বিজেপির লোকদের, তারা নাকি ধর্ণা করেছে, মিছিল করেছে। তারা যদি এই অপরাধ করে, যদি অপরাধী হয়ে থাকে, ঠিক আছে, তাহলে সোশ্যাল মিডিয়াতে যে অসংখ্য তাদের চেনা পরিচিত শাসক দলের নেতৃত্ব সরাসরি হুমকি দিচ্ছে, কেন পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে না? আমি আবেদন জানাবো ত্রিপুরার পুলিশকে, ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, ডিজিকে, যে আপনারা যদি সরকার মানে তো আপনি দল করতে পারেন, প্রশাসনের তো কোনো দল নেই, মুখ্যমন্ত্রী দল হতে পারেন, কিন্তু আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এই ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশ মানুষের নিরাপত্তা বিধান করা দায়িত্ব। এই জায়গায় আপনি একচক্ষু হবেন, পুলিশ প্রশাসনের একচক্ষু হবে, এটা ঘটনা। এতে কি হবে? সন্ত্রাসীরা খুশি হবে। সন্ত্রাসীরা যে বকলমে অবচেতন মনে হলো এদের কিছু সমর্থন জোগাড় করতে পারবে, এটা সন্ত্রাস দমনের পক্ষে সঠিক পদক্ষেপ না। আমি আবেদন জানাবো এই জাতীয় উস্কানিমূলক যারা এই সামাজিক মাধ্যমে লিখছেন, তারা বিরত থাকুন। এই মুহূর্তে দেশবাসীর এইসব ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া চাই। আর ত্রিপুরা রাজ্যের মধ্যেও এই যে নতুন করে হামলা শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি, যে তাদের যে অর্থনৈতিক ব্যর্থতা, কাজ নেই, খাদ্য নেই, বেকারিত্ব অসংখ্য, এগুলি অন্যদিকে দাবিত করার জন্য মানুষের কণ্ঠস্রোত করার এ থেকে বিরত থাকুন, নতুবা সমুচিত জবাবের জন্য তাদের তৈরি থাকতে হবে। এই হলো আজকে আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরার জনগণের কাছে এই বক্তব্য রাখতে চাই, সরকারের কাছে, প্রশাসনের কাছে এই আবেদন রাখতে চাই।